কি কি খাবে লিস্ট করো। কি কি খাবে মানে? কত খাবার খাবে আকসা ও হতভম্ব হয়ে বলল। আপনি যা ইচ্ছা অর্ডার করুন। না, তুমি পছন্দ করো। তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে, তাই না? আকসা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়ছে মেজবার সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি সঞ্চার হচ্ছে। মেজবা আসলেই জেন্টেলম্যান। কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তো এমন হতে পারে না। মেজবা আসলেই অন্যরকম। আকসা মেনু কার্ডটা ছুঁয়েও দেখলো না, মুখে শুধু বিড়বিড় করে বলল। চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবা বিরোধ করে বলল। বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না, দুপুরে 300 ক্যালোরির মতো খাওয়া পড়ে। এর বেশি খেলে অস্বস্তি হয় আমার। এই জন্যই তো তোমার শরীরে এই অবস্থা। চোখ মুখ একদম শুকিয়ে গেছে, পানিও খাও না ঠিক মতো। ওয়েট কত তোমার? 43 কেজি। আকসা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবা বলল। কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বেশি বেশি পানি খাবে। আকসা কি বলবে বুঝতে পারল না। ফিয়ন্সের সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতেখার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা এক গাদা অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আর মিল্কশেক। এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে। খাওয়া তো বহু দূরের কথা, এদিকে মেজবা ওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপিচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাইরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপিচিনোয় চুমুক দিতে দিতে বলল। তুমি কিছু কথা বলতে চাইছিলে? জি, বলি তাহলে। ইয়া, শিওর। আকসা বলল। আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন মেজবা? অবশ্যই। কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। একসময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত। ইটস ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার বয়স অল্প ছিল। যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে? আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে আমার জানা নেই, তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না আমি। আর আব্বু আমাকে বোঝালেন তাই রাজি হয়ে গিয়েছি। আকসা লজ্জা মিশ্রিত কণ্ঠে নতমুখে কথাগুলো বলল। মেজবা ওর কথা শুনে শুধু বলল। আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল। আকসা বুক ধুকপুক করতে লাগলো, তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞাসা করলো। কিন্তু আপনি এত সহজে রাজি হয়ে গেলেন কেন মেজবা? মেজবা মৃদু হেসে বলল। সত্যি বলতে তোমাকে আমি একসময় অনেক ভালোবাসতাম। সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আকসাকে এখনো ভালোবাসে মেজবা কেমন অকপটে স্বীকার করে নিল। আকসার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। আরো আধা ঘন্টার মতো মেজবার সাথে নানান বিষয়ে কথা হলো। এর মাঝে মেজবা আকসাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটো তুলে দিল। আকসার কাছে সবটাই একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্যে ওরা টেবিল থেকে উঠতেই আকসার হঠাৎ কিছু একটা মনে পড়লো। দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল। ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নেবেন প্লিজ? শিওর। মেজবা ফুল হাতে নিতেই আচানক ফুলগুলো হাত থেকে পড়ে গেল। মেজবা পা বাড়াতে ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকসার মন খাকা করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল। ফুল পায়ের নিচে পিষে গেলে কি অনিচ্ছাকৃত ঘটেছে। থাক, মন খারাপ করো না। এমন ফুল হাজারো পাওয়া যাবে, আবার দিও না হয়। রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসেছিল আকসা। ওর মন খারাপ ছিল কিছুটা। মেজবাকে এত ভালোবেসে ফুল দিল, অথচ ফুলটা নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল। এমনটা না হলেও পারত। এই নিয়ে হুতাশ করছিল। যদিও মেজবা বলেছে এটা ফুল নষ্ট হয়েছে, তাতে কি আবার দিতে। কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না। ফুল তো হাজারও পাওয়া যাবে, কিন্তু আকসা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে? সবচেয়ে বড় কথা, সময় তো আর ফিরে আসে না। যেই সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টায়ও ফেরানো যাবে না। যদি তাই হতো তাহলে বোধহয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না, জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগতো না, হিরোশিমায় বিস্ফোরণও ঘটতো না। আকসা এসব ভাবছিল, তখনই ওর ফোনে টুংটাং মেসেজের আসার আওয়াজ পাওয়া গেল। ফোনটা আকসার হাতেই ছিল। ও তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ। মেজবার নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে। সরি ফর দ্য লাস্ট মুভমেন্ট। ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দিইনি। আই নো তোমার মন খারাপ হয়েছে,
তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না, সবসময় হাসি খুশি থাকবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ এ বিউটিফুল ডে টুডে, ইউ লুকড সো বিউটিফুল। মেসেজটা পড়ে মাত্রই আকসার সকল মন খারাপ হাওয়ায় উবে গেল। ওর ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে একরাশ হাসি এসে জমা হলো। অরুণিমা মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ দিয়ে লিখলো। মেজবা তাতে একটা লাভ রিয়াক্ট দিয়ে রাখলো। আকসা যেন আকাশে ক্রমশ উঠছে প্রজাপতির ন্যায় ডানা মেলে। কিশোরী মেয়ের যেমন সদ্য জীবন প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে, মনে অজস্র অনুভূতি এসে জমা হয়, ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে থাকে। আকসার ক্ষেত্রেও তেমনই হচ্ছে। ও মেজবার প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগলো। জীবনের প্রথম কারো প্রেমে পড়েছে। জীবনের 22টা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো। সে কি আর যে সে কথা? আজ আকসাকে কলি এসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আকসা নিজেও সুন্দর মেহেন্দি পরতে পারে, তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ। কলি মেহেন্দি পরাচ্ছিল আর আকসা দুই হাত মেলে বসেছিল। আকসা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল। ব্যাপারটা খেয়াল করে কলি বলল, কি রে, কি হলো তোর? এভাবে পাগলের মতো হাসছিস কেন? আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি? কলি প্রথমে আকসার কথা বুঝতে পারল না, পর মুহূর্তে ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করলো, তুই প্রেমে পড়ছিস? হুম। কার? কার আবার? যার সাথে বিয়ে হচ্ছে তার। মেজবা ভাইয়ার? হুম। আকসা লাজুক হেসে জবাব দিতেই কলির চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস? কবে? কিভাবে? প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না। সৃষ্টিকুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে। আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপর। মানুষ বড়ই অদ্ভুত। কারো কারো প্রেমে পড়তে বছর দুয়েক সময় লেগে যায়, আবার কারো দুদিন। কলি হা করে তাকিয়ে থাকে। আকসা পুনরায় বলে, মেজবাহর প্রতিটা কাজকর্ম, কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে। উনি এত সুন্দর করে কথা বলে, আর ওনার সেই হাসিটা যা কাউকে সহজে ঘায়েল করে ফেলতে পারে। ওনার ওই হাসিতে তো অর্ধেক মরেছি আমি। আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি। এখন এখান থেকে ফেরার আর কোনো পথ নেই রে। আর আমি ফিরতেও চাই না। মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল? মানবেন না কেন? উনি তো আমায় এখনো ভালোবাসেন। উনি নিজে বলেছেন আমায়। আকসা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে। আগামীকাল গায়ে হলুদ, এরপর বিয়ে। আকসাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। বাইরে লোক সমাগম অনেক। তবে আকসা কনে বিধায় ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন। যদিও আকসার এখন ঘুম আসছে না, নানান স্বপ্নে বিভোর। মেজবাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও। ভেবে রেখেছে বিয়ের পর মেজবার সাথে ট্যুর দেখবে। এটা বোধহয় প্রতিটা মেয়ের স্বপ্ন। কলি ঘুমিয়েছিল, এদিকে আকসা অন্ধকার ঘরময় পায়চারি করছিল। তখন হঠাৎ ওর মনে হলো মেজবাকে একটা কল দেওয়া যাক। লোকটা জেগে আছে নাকি। শুনেছে আর্মড অফিসারগণ রাতে দ্রুত ঘুমিয়ে যান, রাত জাগার অভ্যাস তাদের থাকে না। তবুও মনের মধ্যে একরাশ আশা নিয়ে আকসা মেজবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল। লিখলো, আছেন? আকসা একবার ফোনে সময়টা দেখলো, রাত 12:30। তখন মেসেজ দিয়েছে কেবলই। 2 মিনিট পরে মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো। হ্যাঁ বলো। কি করছেন? ল্যাপটপে কাজ করছিলাম কিছু। তুমি? পায়চারি করছিলাম। এখন ফ্রি আপনি? হ্যাঁ, এখন ফিরি। আকসা অনেকক্ষণ দোনমনো করে ইতস্তত হয়ে টেক্সট লিখলো, আপনার সাথে কলে কথা বলা যাবে এখন? ইয়া শিওর। আকসা খুব খুশি হলো। তৎক্ষণাৎ ব্যালকনিতে যে মেজবাকে কল দিল হোয়াটসঅ্যাপে। মেজবা কল রিসিভ করতেই আকসা বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। তুমি? রাতে খাওয়ার অভ্যেসটাই আমার। কেন? এমনি একবেলার বেশি খেতে পারি না আমি, শুধু দুপুরে খাই। এইভাবে অনিয়ম করলে চলবে? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছুই হয় না আমার, একদম স্ট্রং আছি আমি। আচ্ছা আচ্ছা। আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে মেজবা বিপরীতে বাক্যটুকু আওড়ালো। আকসা মেজবার কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে। মেজবার কণ্ঠস্বর এত সুন্দর, ফোনে আরো মারাত্মক শোনায়। আকসা ফোন 2 হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল, ভয়েসটা এত বেশি সুন্দর কেন? কথাটা খুব একটা জোরে বলেনি আকসা, এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায়। তবে তাকে হতভম্ব করে দিয়ে মেজবা ওপাশ থেকে বলে উঠল, তাই নাকি? জি।
আকসা কাপ্পা স্বরে জিজ্ঞাসা করলো। মেজবা বলল। ভয় সুন্দর। হুম। আকসা লজ্জা পেল। মেজবা বলল। তোমার ভয়েস সুন্দর, অনেক সফট। আকসার লজ্জার মাত্রা বেড়েই চলল। মেজবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো। হাতে মেহেদি পড়েছো? জি, আপনার নামও লিখেছি। ফটো দাও তো। আকসা দৌড়ে ঘরের ভিতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল। মেজবা ফটোটা দেখলো। হাতের উপরে এবং তালুতে মেহেদি দিয়ে সুন্দর করে নকশা করা, তালুর মাঝে ছোট্ট করে লেখা মেজবা। মেজবা ফটোতে একটা লাভ রিয়েক্ট দিয়ে ফেলে রাখলো। আকসা কি মনে করে ওকে বলল। আপনার গানের গলা না ভীষণ সুন্দর। আমার শোনাবেন গান? এখন? জি, কিভাবে? ভিডিও কলে। আকসা কোনো কিছু না ভেবেই বলে দিল। ওর মাথায় ভূত চেপেছে। মেজবার গলায় গান শুনবে এখন। ভীষণ মিস করছে। ওর সেদিনের গানের সুর ভুলতেই পারছে না। মেজবা একটু ভেবেচিন্তে বলল। হুম, ওকে। গিটার নিয়ে আসি আমি। বর্তমানে আমি শর্টলেস রয়েছি, কিছু পড়ে আসি। তুমি 5 মিনিট লেট করে কল দাও, ওকে? বাবা, লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না। আকসা খানিকক্ষণ হাসলো। ও গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিল। মেজবা কল রিসিভ করার আগেই আকসা ওড়না ঠিক মতো গায়ে জড়িয়ে নিল। চুলগুলো বেনি করা ছিল, সেগুলো সামনে এনে ফেলে রাখলো। মেজবা কল রিসিভ করতে আকসা দেখলো লোকটা ঘরের এক কোণে ফ্লোরের উপর বসে আছে। তার হাতে সেই সুন্দর গিটারখানা। মেজবার পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙা পকেট প্যান্ট। মেজবা কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটার উপরে হেলান দিয়ে রেখে গিটারে সুর তুলতে শুরু করলো। আকসা এক ধ্যানে তাকিয়ে রইল ক্যামেরার দিকে। গানের সুরে ঝংকার উঠল। ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করলো। মেজবা চোখ বুজে গিটারে ক্রমাগত সুর তুলে গানটা গাইছে। গলার জোরটা ক্রমশই বাড়ছে ওর। ফোনের এপাশে আকসা গালে হাত ঠেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে। এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক। আকসার মনে হলো মেজবা বুঝি ওকে ডেডিকেট করে গানটা গাইছে। অবিমোহিত হচ্ছে বারবার। এক দৃষ্টিতে খেয়াল করে মেজবার গিটারে রাখা অনবরত নড়তে থাকা হাত, ওর বন্ধ করে রাখা চোখ, তিত্তির করে নড়তে থাকা ঠোঁট আর গান গাওয়ার ফলে বারবার গলার মাঝ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গিলে ফেলল। আকসা বিড়বিড় করে মুগ্ধ গলায় বলল। এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজবা? আকসার গায়ে হলুদ শেষ হলো। তাজা কাঁচা হলুদে আকসার অ্যালার্জি সমস্যা আছে, এজন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকসার আম্মু কাউকে তার মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে দেননি। ছাদে হলুদ গোসল দেওয়ার পরে আকসা ঘরে এসে আরও একবার ভালোভাবে গোসল সেরেছে। কলি বসে আকসার গয়না এবং বাকি সব কিছু গুছিয়ে রেখেছিল। দুই পরিবারের একত্রে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত ভাড়া থাকার কারণে তার হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়ো করে দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবার কাজিনরা এসে আকসার বিয়ের ডালা দিয়ে গেছে। সেগুলো খুলে দেখছিল কলি আর আকসার মা খালারা। খালামণি আকসারকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বললেন। বিয়ের সময় বোধহয় প্রতিটা মেয়েরই অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায়, তাই না আপা? দেখো, গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকসার রূপ যেন আরও বেশি উতলে পড়ছে। চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে। এজন্যই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়। থু থু থু, কারো নজর না লাগুক। আকসা চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ে দিলেন। আকসাকে জিজ্ঞাসা করলেন। ওদের দেওয়া বিয়ের সব কিছু তোর পছন্দ হয়েছে মা? জি খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। আগের কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো, আমরাও সবাই তাই পরেছি। কিন্তু তোর শ্বশুরবাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ি দোপাট্টা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলেই অন্যরকম। তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকসা লজ্জা পেল একটুখানি, অগোচরে লাজুক হাসলো। খালামণি বিছানার উপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকসার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন। পেছন থেকে কলি বলল। তোকে মারাত্মক সুন্দর লাগছে আকসা, মানতে হবে। তোর শ্বশুরবাড়ির মানুষের পছন্দ ভালো, এর জন্যই তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। আকসার শাড়ি, ওর বিয়ে, সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা, এসব নিয়ে টুকটাক অনেক কথা হলো।
আকসা মুখে কিছু না বললেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকসা এখনো বিশ্বাসই করতে পারছে না। বারবার মেজবার কথা মনে পড়ে লাজুক হাসছে। এরই মধ্যে আকসার আব্বু ভিডিও কল দিলেন। আকসা কল রিসিভ করতে ওপাশ থেকে ইসাক খন্দকার বললেন, কি খবর আম্মু? সব ঠিকঠাক? জি আব্বু, সবকিছু ঠিকঠাক। ইসাক খন্দকার হাসলেন মেয়েটার মুখটা দেখে। তারপর আবেগে মাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না, আমার ছোট্ট মেয়েটা বড় হতে হতে কবে যে এতটা বড় হয়ে গেল। কাল নাকি তার বিয়ে। আমার মেয়েকে কোন সাজে দেখবো? পিতা হিসেবে এর চাইতে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে? ইসাক খন্দকারের চোখের কোণে চিকচিকে জল জমা হলো। সেটা খেয়াল করে আকসার মনটা হু হু করে কেঁদে উঠল। ও মুখ ফুটে কিছু বলতে পারল না। ইসাক খন্দকার পুনরায় বললেন, আগামীকাল বউ সেজে আমাকে কল দিও আম্মু, তোমাকে দেখবো। আচ্ছা আব্বু। আকসা প্রতিউত্তর করতে ইসাক খন্দকার বললেন, ফোনটা তোমার আম্মুকে দাও তো। আকসা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এখানে ও সেখানে দাঁড়িয়ে আব্বুর কথা ভেবে খুব করে কাঁদবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় মানুষটাকে পাশে পাচ্ছে না। অবশ্য উপায়ন্তর নেই। থাকলে তার আব্বু নিশ্চয় এতক্ষণে দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11টা। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ওর অনেক দায়িত্ব। আকসার তৈরি হওয়ার সব কার্যক্রম ওকেই দেখতে হবে। এদিকে আকসার চোখে ঘুম নেই। যদি ওর আম্মু ওকে তাড়াতাড়ি ঘুমের যেতে বলেছেন। যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে, কিন্তু আকসা ঘুমাতে পারছে না। আগামীকালের কথা ভাবছে, কি হবে না হবে কে জানে। আকসার একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, অপরদিকে মন খারাপও হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আব্বুকে ছাড়া তো থাকতে পারে না আকসা। আর ভাইয়াকে ছাড়া ওর দিনই চলে না। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে? আকসা একবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবার কথা মনে পড়ল। লোকটার সাথে শেষ গতকাল রাতে যে কথা হলো, এরপর আর যোগাযোগ করা হয়নি। আকসা ফোনটা তুলে নিয়ে মেজবাকে একটা টেক্সট দিল। লিখলো, আছেন আপনি? 5 মিনিট পর টেক্সটের রিপ্লাই আসলো। হ্যাঁ আসছি, বলো। কি করছেন? একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম। আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? নোপ, কথা শেষ, এখন ফিরে আসি। আকসা জিজ্ঞাসা করলো, ফোন কল? ওকে। আকসা কল দিল। মেজবা রিসিভ করতেই ও জিজ্ঞাসা করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ, জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। আকসা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ফর্মালিটি কেন? অ্যাকচুয়ালি আমার কাঁচা হলুদে অ্যালার্জি। কি বলেন? আমারও তো হলুদে অ্যালার্জি। কি মিল আমাদের! কোইন্সিডেন্স। হো হো। মেজবা ওকে জিজ্ঞাসা করলো। তারপর বলো, বিয়ের পর কি কি প্ল্যানিং আছে? আকসা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এখনই বলবো? হ্যাঁ বলতে পারো, আগে থেকে শুনে রাখা ভালো। আকসা এবার গড়গড়িয়ে বলতে লাগলো, জানেন, আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গন্ডি বরাবরই এই রাজশাহী অব্দিও মানে ছিল আর কি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরবে। এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছে আছে বিয়ের পর হাজবেন্ডের সাথে ট্যুর দিব, আমি অনেক জায়গায় ঘুরবো। সবার আগে সাজেক যাব। ওই যে ট্রাভেল ব্লগাররা আছে না, তাদের অনেক ভিডিওতে দেখেছি আমি সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ ধরতে চাই। এরপর যাব সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটা। জীবনে একবার হলেও ওখানে যাবই আমি। তবে বাইরের দেশ ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। আগে নিজের দেশটা ভালোভাবে ঘুরে দেখার ইচ্ছা আমার। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি? মেজবার প্রশ্নে আকসা মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তে বলল, পড়াশোনা তো কন্টিনিউ করবোই, তবে আমার সব বই নিয়ে কিছু করা। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। আর বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয়। এই জন্যই ভেবেছি এই দিকটা নিয়েই কিছু একটা করব আমি। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমাকে করতে দিবেন মেজবা? শিওর, কেন দিব না? ফোনের ওপাশ থেকে মেজবা মৃদু কেঁপে ওঠা কথাটা বলতেই আকাশ নিশ্চিত হলো, যাক, মেজবা অন্তত কিছু পুরুষদের মতো ফ্যাসিস্ট স্বভাবের নয়। মেজবার সাথে আরও টুকটাক কিছু কথা হলো আকসার। শেষ মেজবা বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো, আগামীকাল অনেক ধকল যাবে।
সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে তো। ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট অফ লাক। মেজবার কথায় আকসা খুশি মনেই ঘুমাতে গেল, মনে হাজারটা স্বপ্নের বুনন নিয়ে। পার্লারের মেয়েরা সাজাতে এসেছে, বরযাত্রী নাকি আর ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে। আকসাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকসা শুরুতে বলে দিয়েছে অতিরিক্ত মেকআপ না করাতে, সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে দোপাট্টা মাথায় উঠিয়ে দিতে আকসার সাজ সম্পূর্ণ হলো। ড্রেসিং টেবিলের সামনে বসে আগেই ওর আব্বুকে কল দিল ইসাক খন্দকার। ভিডিও কলে মেয়েকে কনে সাজে দেখে কেঁদে ফেললেন। আকসারও চোখে জল আসলো। ও কান্নারত শহরে বলল, কেঁদো না আব্বু, দেখো তো আমার সুন্দর লাগছে। ইসাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আকসা হাসলো। অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল। এর মধ্যে কলি এসে আকসার নিকা নামার ফ্রেমটা একপাশে সরিয়ে রেখে গেল। আকসাকে দেখে ঘরে বসিয়ে কতগুলো ছবি তুলল ও। এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকসার অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে ওর দম বন্ধ হয়ে আসলো। কলি মেয়েটা সবচেয়ে ভালো বোঝে ওকে। ওর অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিতে। আকসার কাছে আসতেই ও জিজ্ঞাসা করলো, বাইরে কি অবস্থা? হই হুল্লোড় চলছে খুব, সবাই বরযাত্রীর অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। আকসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো। ওর নতুন জীবনের সূচনা হতে চলেছে, এটা তো আর সামান্য বিষয় নয়। আকসাকে কলি বলল, শান্ত হ দোস্ত, এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে চাচ্ছি না, কিন্তু আকসা পুরো কথা শেষ করতে পারল না। তার আগে বাইরে থেকে হইচই শোনা গেল। এই বর এসে গেছে। আকসার নার্ভাসনেস আরো বেড়ে গেল। এরই মধ্যে দরজায় টোকা দিয়ে কে যেন বলল বউকে স্টেজে নিয়ে যেতে। আকসা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলছে তার স্বপ্নের দিকে। পোস্টের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবা একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে। সেখানে মেজবা শেরওয়ানি পছন্দ করে না, তাই মেয়ে পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো, বরকনের বসার জায়গা আলাদা, তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকসাকে কলি নিয়ে বিপরীতে পাশে বসালো। এপাশ থেকে আকসা মেজবাকে দেখতে পাচ্ছে না, আর না তো মেজবা ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করেই আকসার হাত কাঁপতে শুরু করেছে। নার্ভাসনেস বেরিয়ে চলেছে, ওর বুক ধুকভুক করে কাঁপছে। আশেপাশে মানুষ অনেক, তবে ওর সেদিকে কোনো খেয়াল নেই। এত হৈহুল্লোড়ের মাঝেও আকসা নিজ ধ্যানে হারিয়েছে যেন। ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না, হয়তো ব্যস্ত কোথাও। কলি এসে বসেছে আকসার পাশে। শক্ত করে ওর হাত চেপে ধরে রেখে সামলাচ্ছে ওকে। আকসার দোপাট্টা মুখ অবধি ঢেকে রাখা। সবাই বউকে দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তাদের চোখে মুখে কৌতূহল। আকসার চাচা চাচি, মামা মামি এবং ফুপুরা প্রায় সবাই উপস্থিত সেখানে। কাজী সাহেব এসে স্টেজ বসলেন, তার হাতে নিকাহনামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তখনই হঠাৎ সবাইকে হতভম্ব, হতবাক এবং বিস্মিত করে দিয়ে এপাশ থেকে মেজবা কর্কশ স্বরে জোরে বলে উঠল, এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলে কি? সবাই হতভম্ব। হঠাৎ বিয়ের আসরে বর এমন কথা বলছে কেন? কেউ কিছুই বুঝতে পারছে না। অবাক চোখে একে অপরের মুখ চাওয়াচাই করছে। আকসার ভাই ওর পাশেই দাঁড়িয়েছিল। ইরফান উঠে ওপাশে গিয়ে মেজবার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে নিচু স্বরে উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? মেজবার হাতের সফেদ রুমালটা শুভ্র পাঞ্জাবি পকেটে রেখে গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন করলো, আন্টি কোথায়? আম্মু তো পাশে পর্দার আড়ালে। আন্টির সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখন? ইরফান অবাক হয়ে প্রশ্নটা করতে মেজবা বিনা দ্বিধায় জবাব দিল, হ্যাঁ এখনই। কথাটা না বলে বিয়েটা করতে পারবো না, দ্যাটস হোয়াই। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমার সাথে। মেজবা ইরফানের সাথে উঠে গেল আসর ছেড়ে। আকসা বিপরীত পাশে বসেছিল, ঘুমটা টেনে কিছু কথা কানে আসছিল, তবে সব কথা স্পষ্ট নয়। ও বসে ভাবছে মেজবার হঠাৎ কি হলো। বুক ধুকপুক করছে ওর। এমন শুভ মুহূর্তে কোনো অশনি নয় তো। আয়েশা বেগম মেয়ের বিয়ে উপলক্ষে আজ একটা জলপাই রঙের শাড়ি পরেছিলেন, ভীষণ খুশি ছিলেন তিনি।
ঠোঁটের কোণ থেকে হাসির রেখা সরছিলই না। তবে এখন এই মুহূর্তে তার ঠোঁটের কোণে সেই হাসির রেখা আর নেই, বরং চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মুখটা কালো হয়ে আছে একদম। মেজবা সবে তার সাথে কথা শেষ করে বিয়ের আসরে ফিরেছে। আয়েশা বেগম ইরফানকে ডেকে বললেন কাজীকে যেয়ে বলতে এখনই বিয়ে পড়াতে। ইরফান দ্রুত গিয়ে কাজীকে এবার বিয়ে পড়ানোর কথা বলল। মেজবার মুখ একদম শান্ত। কিছুক্ষণ আগের যে বিরোধটা ছিল চোখে মুখে সেটা এখন আর নেই। ফুলের পর্দার এপাশ থেকে আকসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, কোনো ঝামেলা হয়নি অন্তত। বিয়ে পড়ানোর কিছুটা তাড়াহুড়ো করানো হলো, যেহেতু অনিচ্ছাকৃতভাবে একটু দেরি হয়ে গেছে। আকসা ধীরে সুস্থে কবুল বললেও মেজবা এক নাগাড়ে টানা কবুল বলল। আকসা অপেক্ষা করছিল মেজবার জন্যে, যে বিয়েটা হওয়া মাত্রই মেজবা উঠে এসে ফুলের পর্দা সরিয়ে ওর ঘুমটা খুলে সর্বপ্রথম মুখ দেখবে। তবে এমন কিছুই হলো না। বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। আকসা একটু অবাক হলো। সবার আগে তো মেজবারই মুখ দেখার কথা, এটাই তো নিয়ম। এমন নয় যে মেজবা এই নিয়মটা জানে না, বরং খুব ভালোভাবেই জানে। কারণ আসরে আসার সঙ্গে সঙ্গেই মেজবার কাজিনদের মধ্যে থেকে কে যেন মেজবাকে প্রথমে আকসার মুখ দেখার কথা বলেছিল। আকসার পাশে কলি ওর কাঁধে হাত রেখে বসে আছে। কলির পাশে মুখ দেখা সেই সজ্জিত আয়না এবং নিকানামার ফ্রেমটা রাখা হয়েছে। কথা ছিল বিয়ে শেষে এই আয়নায় নব্য স্বামী স্ত্রী একসাথে মুখ দেখবে এবং নিকানামার ফ্রেমে স্বাক্ষর করবে, যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সুন্দর সাক্ষী হয়ে থাকবে। আকসা কলির ওড়নাটা টেনে ধরে ওকে আরো পাশে এগিয়ে এনে ফিস ফিস করে জিজ্ঞাসা করে, মেজবা এখনো সামনের পর্দা তুলছেন না কেন কলি? উনি কি শোনেননি পর্দা সরিয়ে মুখ দেখার কথা? সবাই তো এখানে নানান কথা বলা বলি করছে, আমার ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছে। কলি পড়ল বিড়ম্বনায়। হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছে না। প্রথমত শুরুতেই বিয়ের আসরে এমন একটা বিঘ্ন ঘটলো। ওর হবুদুল্লাহ ভাই বিয়ে করার আগে আসর ছেড়ে উঠে গিয়ে নিজের হবু শাশুড়ির সাথে কি যেন কথা বলে আসলেন, তা কেউ জানে না। শুধুমাত্র আকসার আম্মু, ওর ভাই ইরফান এবং মেজবা জানেন। কলি আকসাকে বলল, দাঁড়া, আমি উঠে গিয়ে দেখে আসি। কলি দ্রুত উঠে বিপরীত পাশে চলে গেল। যখন ফিরল তখন ওর কিছুক্ষণ পূর্বে এরও হাস্যোজ্জ্বল সেই মুখ বিবর্ণ, প্রায় মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। আকসা এতক্ষণ ওর অপেক্ষাতে অধীর হয়ে বসেছিল। কলিকে ফিরতে দেখে কিছুটা থিতু হলো, তবে ওর বিবর্ণ মুখ দেখে চিন্তায় পড়ল। কলি আকসার পাশে এসে বসে ওর শুকনো কানে চাপা স্বরে বলল, দুলাভাই এইখানে নেই আকসা। নেই মানে? আকসা আশ্চর্য না হয়ে পারে না, আবারও অবাক কণ্ঠে কলিকে জিজ্ঞাসা করে, নেই মানে কোথায় উনি? দুলাভাই কোথায় গেছে সেটা অতিথিদের কেউ জানে না। তোর শ্বশুরবাড়ির সবাই টেবিলে আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে যেতেই দেখি সবার মুখ থমথমে। তবে কেউ কিছু বলল না। তোর আম্মাকে গিয়ে বললাম, আন্টি আমাকে বললেন এখন চুপ থাকতে, হয়তো তিনি কিছু জানেন। ইরফান ভাইয়াকেও তো আশেপাশে দেখছি না কোথাও। আকসা স্থির চাহনিতে তাকিয়ে রইল সামনের দিকে। ওর চোখ দুটো একেবারেই ভাষাহীন, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে না আপাতত। বিয়ে করে মেজবা যাবে কোথায়, তাও আবার আকসাকে না দেখেই। আকসা এসব ভেবে ভেবেই মাথা ব্যথা করছিল। তখনই ভেতর থেকে ওর ডাক পড়ল। ছোট খালা এসে বললেন আকসার মা ওকে নিচে ওর ঘরে ডাকছেন। আকসা কলি এবং খালার সাথে নিচে চলে গেল। অতিথিরা তখনও কানাঘুষা করছে। আকসা আর চোখে দেখলো তাদের। আকসা নিজ ঘরে বিছানায় বসে আছে। সামনে ওর মা আয়েশা বেগম ওর হাত দুটোই মুঠোয় ধরে নিয়ে বসে আছেন। আকসা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। কি যেন বলবেন ওর মা আয়েশা বেগম, তবে দ্বিধান্বিত প্রচুর, এজন্যে বলতে পারছে না। আকসা এবার ওর মায়ের দ্বিধা ভাঙতে নিজেই বলে উঠল, তুমি কিছু একটা বলতে চাইছো আম্মু? যা বলবে বলে ফেলো। পরামর্শ দেবে তো শ্বশুর বাড়িতে কিভাবে চলতে হবে? দাও আমাকে, আমারও শেখা দরকার আছে। অবশ্য তুমি আমাকে খারাপ শিক্ষা দাওনি যে আমি সেখানে খারাপ ভাবে চলাফেরা করব। আয়েশা বেগম এবার ছলছল চোখে এদের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কথায় বললেন, পরামর্শ দেওয়ার মতো সময় এখন নয় মা, তোমাকে এখন কিছু ভিন্ন কথা বলবো, শক্ত থেকে শোনো। আকসা বুঝাতে পারছেন ওর আম্মু কি এমন কথা বলবেন, কেন সবকিছু এমন অদ্ভুত ঠেকছে। তবুও শান্ত গলায় বলল, আমি যে কোনো পরিস্থিতিতে শক্ত আছি আম্মু, তুমি বলো। আয়েশা বেগম এবার হালকা কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন, খেয়াল আছে মেজবা বিয়ের আগ মুহূর্তে উঠে গিয়েছিল আসর ছেড়ে? জি আম্মু। আসলে ও আমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ সেটা তো জানি। কিন্তু তুমি এটা জানো না, মেজবা মূলত আমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিল। এমন কিছু কথা যা ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল, আমাকে দ্বিধায় ফেলে দিয়েছিল তোমার সাথে ওর বিয়েটা হবে কিনা সেই বিষয়ে। কি এমন কথা আম্মু, আমাকেও বলো।
আকসা ওর মায়ের কথা শুনে ক্রমাগত উদ্গ্রীব হয়ে উঠেছে। ধৈর্যের বাদ মানছে না। আর আয়েশা বেগমকে হতবাক করে দিয়ে বলে চিনলেন, আসলে মেজবা চট্টগ্রামে চলে গেছে, এতক্ষণে হয়তো রওনাও দিয়েছে, পথেই আছে বোধহয়। মেজবা তোমাকে আম্মু, আপনাকে আম্মু বলে সম্বোধন করলাম, যেহেতু আপনি আমার হবু শাশুড়ি। মেজবা আমাকে তখন এসে বলল, আমাকে বিয়ের পরপরই এখান থেকে চলে যেতে হবে আম্মু। জরুরি কল এসেছে। এখানে আসার কিছুক্ষণ আগেই একটা মিশন আছে, সেখানে যেতে হবে আমাকে। আমাদের মিলিটারি নিয়ম অনুযায়ী জরুরি তলবে আমাদের অবিলম্বে যেতেই হবে, না গেলে প্রফেশনের উপর ইফেক্ট পড়বে। আর তাই আমি চাচ্ছিলাম আপনাকে আগে জানাতে, কারণ এই মিশন থেকে আমি কবে ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। অনেকটা সময় পার হয়ে যাবে সেখানে। আপনি আকসার অভিভাবক, আপনাকে জানানোর দায়িত্বটা আমার। তাই সরাসরি আমি এই বিষয়ে আলোচনা করতে আসলাম। আমার ফ্যামিলির কেউ এখন এই বিষয়টা জানে না, তাদেরকে যাওয়ার আগে জানিয়ে যাব। আমাকে বিয়েটা করে বেরিয়ে পড়তে হবে আম্মু। এখন আপনি কি বলবেন? মেজবার কথাগুলো শোনার পর আমি এক মুহূর্ত থমকে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভবিষ্যৎ কি হবে, যেখানে তোমার স্বামী তোমাকে বিয়ে করার পর মুখও দেখতে পারবে না, তার আগে তাকে মিশনে চলে যেতে হবে। তবে আমার দ্বিধা ভাঙলো মেজবার মুখটা দেখে। এত ভদ্র ভালো একটা ছেলে, এত বিনয় নিয়ে কথা বলতে পারে, আর ও আমাকে এমনভাবে আম্মু বলে ডাকছিল যে আমি ওকে তৎক্ষণাৎ মনে নিজের ছেলের জায়গা দিয়ে ফেলেছিলাম। তাই আর না করতে পারিনি মা। বিয়েতে মতামত দিয়েছি তখন, তোমাকে তখনই জানাতে পারিনি, কারণ ওই রকম সুন্দর একটা মুহূর্তে এই বিষয়টা জানলে হয়তো তোমার মন ভেঙে যেত। তবে এখন তো জানাতেই হতো। তোমাকে এখন একাই স্বামী ছাড়া তোমার শ্বশুর বাড়িতে যেতে হবে। কিছু করার নেই মা, একদম নিরুপায় পরিস্থিতি। আকসা নিথর চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। কলি ওকে শক্ত করে ধরে রেখেছে। আকসার চোখ ছলছল করছে। আয়েশা বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়ে যাতে শক্ত থাকে এজন্যেই কাঁদছেন না তিনি, কারণ লোকে বলে মায়ের কান্না দেখলে মেয়েরাও কাঁদে, একদম বাটারফ্লাই এফেক্টের মতো। ওদিকে বাইরে থেকে তারা আসছে, সবাই গাড়িতে বসে পড়েছে, আকসার জন্য অপেক্ষা করছে তারা। আয়েশা বেগম একটুও কাঁদলেন না আজ। শুকনো মুখে মেয়েকে বিদায় দিতে দিতে এগিয়ে গেলেন তিনি। বাসর ঘরে একা বসে আছে আকসা। যেই বাসরে আজ মেজবার সামনে ওর বসে থাকার কথা ছিল, সেই বাসরে আজ একা বসে আছে ও। কত শত স্বপ্ন ছিল ওর, এই দিনটা নিয়ে সব এক নিমিষে ভেঙে গেল। মেজবা অন্তত ওর মুখটা দেখে যেতে পারতো। বধূ সাজে স্বামীর সামনে যাওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না আকসার। আকসা এতক্ষণ কেঁদেছে, হঠাৎ ওর মনে হলো বোকামি করছে। সৈনিকের স্ত্রীর এমন বোকা কাজ মানায় না। মিশনই তো গেছে মেজবা, ইফতেখার। দ্বিতীয় বিয়ে তো করতে যায়নি মেজবা, শুধুমাত্র আকসারই আছে আর থাকবেও। মেজবা যে ওকে ভালোবাসে এই কথাটা স্মরণ হতে এতক্ষণ জমা হওয়া সকল মন খারাপ উবে গেল আকসার। চোখ মুছে ফেললো। ঘরের দরজা অর্ধেক ভেজানো। ওর শাশুড়ি ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছে, ননদেরা এই ঘরে নিয়ে এসেছে ওকে। ড্রয়িং রুমে মুরব্বীরা বসে সম্ভবত মেজবার হঠাৎ চলে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছেন। আকসা গিয়ে দরজা আটকে দিয়ে আসলো। পুনরায় বিছানায় এসে বসে ফোনটা বের করলো পার্স থেকে। আজ সারাদিনেও আকসা ফোনটা হাতে নেয়নি। ভাগ্যিস ফোনে আজ ডাটা ছিল ওর। সবসময় ওয়াইফাই ব্যবহার করে বলে ডাটাও কেনা হয় না। তবে গতকাল রাতে কি মনে করে যেন কিনেছিল, যাক সেটা কাজে লেগেছে। সদ্য শ্বশুরবাড়িতে এসে তো আর ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়া যাবে না। আকসার আজ রাতটা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মুভি দেখে কেটে যাবে। আকসা ডাটা অন করতেই হুড়মুড় করে মেসেজ নোটিফিকেশন আসতে শুরু করলো। দেখলো হোয়াটসঅ্যাপে এক ফ্রেন্ড বিয়ের জন্য শুভকামনা জানিয়েছে। আকসা হোয়াটসঅ্যাপে ঢুকে সেই ফ্রেন্ড মেসেজে রিপ্লাই করে। কনভারসেশন থেকে বের হতেই হঠাৎ খেয়াল করলো নিচের সারিতে মেজবার আইডির প্রোফাইল ফটো গায়েব। আকসা কৌতূহলবশত ভেতরে প্রবেশ করলো। মেজবা কি প্রোফাইল ফটো রিমুভ করেছে? কিন্তু কখন করলো? আকসা তো দুপুর 12টার দিকে পুরনো কনভারসেশন পড়ার সময় প্রোফাইল ফটো দেখেছে। মেজবার জলপাই রঙা টি শার্ট পরিহিত ফটো ছিল একটা। আকসা হঠাৎ কি মনে করে যেন মেজবাকে মেসেজ করলো, একটা লিখলো, আছেন? কিন্তু মেসেজটা সেন্ড হলো না। আকসা হতভম্ব হলো এক মুহূর্তের জন্য। লোকটা কি অনলাইনে নেই, মিশন আছে নাকি? আকসা তবুও প্রথমে বুঝলো না, ওর মন মানছিল না। তবুও কি মনে করে মেজবার নাম্বারে কল দিল। ফোন ব্যস্ত বলছে। আকসার এবার পুরোপুরি খটকা লাগলো। এটা ওর মন মানতে চাইলো না। ও মেজবার নাম্বারটা ওর সেই ফ্রেন্ডকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে দেখ তো প্রোফাইলে ফটো আছে কিনা।
ওর সেই ফ্রেন্ড মিনিট খানেকের মধ্যে রিপ্লাই করলো। হ্যাঁ আছে দোস্ত, কেন, কে এই লোক? আকসা রিপ্লাই করলো না। রিপ্লাই করার মতো অবস্থায় নেই ও। মেজবা ওকে ব্লক করেছে, সত্যি ব্লক করেছে। আকসার এখনো বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাসও ঠেকছে। কেন ও করলো মেজবা এমন, কেন কেন? আকসার তবু মনে হলো মেজবা বোধহয় মিশনে আছে, এই কারণে ওকে ব্লক করে রেখেছে। আকসা নিজের মনকে উল্টাপাল্টা বুঝ দিতে লাগলো, তবুও মনে শান্তি পাচ্ছে না। ওর আরেকটা সিম ছিল ফোনে। আকসা সেই সিম দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপ আইডি খুললো তৎক্ষণাৎ। এরপর সেখানে মেজবার নাম্বার উঠিয়ে সেভ করে মেসেজ দিল। ওকে শুধু লিখলো। মেজবা, মেসেজ সঙ্গে সঙ্গে সেন্ড হলো, তার মানে মেজবা অনলাইনে আছে। মিনিট খানেক পরে মেসেজ সিন হয়ে রিপ্লাই আসলো। জি, কে? আকসা বলছিলাম। ও, এটা কেমন রিপ্লাই? আকসা ভেবে পেল না। ও উদ্বিগ্ন হয়ে লিখলো। ব্লক কেন করেছেন আমায়? আই এম বিজি নাও, পরে কথা বলছি। আকসার মনে হলো মেজবা ওকে এড়িয়ে যেতে চাইছে, তবুও থামলো না। পুনরায় টেক্সট করলো। আপনি আগে বলুন ব্লক কেন করেছেন আমাকে? মিশনে গিয়েছেন তাই? আমাকে বলে যেতে পারতেন না আপনি? অপেক্ষা ছিলাম আমি আপনার। কবে ফিরবেন আপনি? আকসা মেসেজটা লেখার পর তৎক্ষণাৎ সিন হলো না। মিনিট পাঁচেক পর সিন হলো। এতক্ষণ আকসা ফোনের দিকে উদ্বিগ হয়ে চেয়েছিল। টেক্সট সিন হওয়ার পরপরই একটা মেসেজ আসলো। আকসা মেসেজটা দেখে হতভম্ব হলো। মেসেজে শুধুমাত্র 5টা বাক্য লেখা রয়েছে। There is no guarantee that I'll ever return from my side. I'm giving you complete freedom. Live your life beautifully without waiting for me. It's better not to hope for my return. Don't tell that hope leave dark circle beneath your eyes. I don't want my absence to carve dark circle and your eyes. আকসা দ্বিতীয় নাম্বার থেকে মেজবাওকে এখনো অবধি ব্লক করেনি, বরং সেভাবেই ফেলে রেখেছে। বিয়ের সপ্তাহখানেক কেটে গেছে ওদের। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে তারিখের হিসাবটা মনে রাখছে আকসা। দিন কিভাবে কেটে যায়, অথচ মেজবার সাক্ষাৎ পাওয়া যায় না। আকসা মাঝে মধ্যে মেসেজ দেয় মেজবাকে। এমন না যে লোকটা একেবারে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বরং আকসা যদি মেসেজ করে, কেমন আছেন? তার 2-3 দিন পর মেজবা সেই মেসেজে রিপ্লাই করে বলবে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? ব্যাস এইটুকুই। সবসময় এমন রিপ্লাই আসে, এর ব্যতিক্রম কখনো ঘটে না। আকসা যেন অভ্যস্ত হয়ে গেছে এসবে। ও জানে মেজবার এই জবাবই দেবে, 2-3 দিন পরেই রিপ্লাই করবে। তবু অপেক্ষা করে, আশায় থাকে এই বুঝি মেজবা রিপ্লাই দিল বলে হয়তো কখনো ব্যতিক্রম কিছু ঘটবে। আকসা অনেক সময় বিভিন্ন দরকারও মেজবাকে মেসেজ দেয়। এই যেমন গতকাল মেসেজ করেছিল। মেজবার পরিবারের কেউ তাকে কলে পাচ্ছে না, বোধহয় ব্যস্ত ছিল। আকসাকেও শাশুড়ি বলেছিলেন যেন মেজবাকে একটা মেসেজ দিয়ে রাখে, যে ব্যস্ততা কমলেই মামুনিকে একটা কল দিতে। আকসা সেই মোতাবেক গতকাল সকালে মেজবাকে মেসেজ করেছিল। আপনি বাস্তবতা কাটিয়ে প্লিজ আপনার মামুনিকে আগে একটা কল দিবেন। মেসেজটা করার পর আকসা আর হোয়াটসঅ্যাপে ঢোকেনি। আজ ওর ভার্সিটিতে ক্লাস ছিল। দুপুর 1:30টার দিকে ক্লাস শেষ করে সবে শ্বশুর বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র দেখলো মিহি আর জেমি আপু সবার সাথে বসে আছেন সোফায়। আকসা দ্রুত ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আগে জেমি আপুর ছেলে আয়ানকে কোলে নিল। আয়ান আবার বড্ড তার মামির নেওটা। যেদিন তার মামি তাকে প্রথম কোলে নিয়েছিল সেদিন থেকে সে বেশ মামি ভক্ত। মামিকে পেলে মায়ের কোলেও থাকতে চায় না। আকসা তৎক্ষণাৎ তাহসিনকে দোকানে পাঠিয়েছে আয়ানের জন্য চকলেট কিনে আনতে। আয়ান তার মামিকে দেখলে চকলেটের আবদার করবেই। জেমিয়াপুর হাজবেন্ড দেশের বাইরে থেকে আসছেন আগামী সপ্তাহে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে সবার সাথে। জেমিয়াপু নিমন্ত্রণ জানাতে এসেছেন সবাইকে। তার স্বামী আফসান শিকদার যেদিন দেশের বাইরে থেকে আসবেন সেদিন সবাইকে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। ঈশা বেগম বললেন, আমরা অবশ্যই যাব মা। আফসানের সাথে কতকাল হলো দেখা হয় না। ছেলেটা দেশের বাইরে গেছে তো, সেই বছরখানেক হয়ে গেল। মাঝে মাঝে যদিও ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা বলা আর সামনাসামনি দেখা হওয়া কি এক হলো? এই যে দেখো তোর ভাইটা, তার দেখা সাক্ষাৎ তো বছরে একদিনও পাওয়া যায় না। বিয়ে করে কি এক জরুরি মিশনের কথা বললে চলে গেল। এরপর মিশন শেষ হয়েছে, ছুটি পাচ্ছে, তবু নাকি সে ফিরবে না। তার নাকি অনেক কাজ, এখন ছুটি নিতে চায় না। ভাই, জেমিয়াপুর হঠাৎ কি যেন মনে হলো, সে বলল, ভালো কথা মনে করিয়েছো মামি। ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছে 2 দিন আগে। এরপর আর ওর সাথে কথা হয়নি। ওর সাথে এখন কথা বলা খুব জরুরি, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। ওকে তো আমরাও কেউ ফোনে পাচ্ছি না। আকসা মেসেজ দিয়ে রেখেছে, মেসেজও সিন করছে না। জেমিয়াপু একটু আর চোখে দেখলেন আকসাকে, তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন। বিড়বিড় করে কি যেন বললেন। আকসা ব্যাপারটা খেয়াল করলো, তবে কিছু বলল না। ওই হট্টগোল চলছে অনেক। আকসা কিছুক্ষণ হলো ঘরে এসে বসেছে। ভার্সিটি থেকে ফিরতে দেরি হয়, সবার সাথে বসে দুপুরের খাবার খাওয়া হয়নি ওর। তাই ওর শাশুড়ি এসে খাবার দিয়ে গেছেন ঘরে।
আকসা ধীরে সুস্থে খাচ্ছিল আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। তখনই টুংটাং মেসেজে নোটিফিকেশন আসলো। আকসা নোটিফিকেশন চেক করতে দেখলো মেজবা মেসেজে রিপ্লাই করেছে, তাও এত দ্রুত। ও চটজলদি হোয়াটসঅ্যাপে গেল। কনভারসেশনে ঢুকতেই দেখলো মেজবা রিপ্লাইতে লিখেছে ওকে। শুধুমাত্র ওকে, এর বেশি কিছু নয়। মেজবা অনলাইনেই ছিল। আকসা পুনরায় মেসেজ করলো। কোথায় ছিলেন আপনি? কেন? 2 মিনিট পর মেসেজের রিপ্লাইতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেজবা। অর্থাৎ লোকটা জানতে চাইছে আকসা এই প্রশ্ন করছে কেন। আকসা কিছু মুহূর্ত স্তম্ভিত রইল, নিজেকে থিতু করে ধীরে সুস্থে ঢোক গিলে রিপ্লাই করলো। অন্য সময় তো তবু দিনে একবার হলেও বাসার সবার সাথে কথা বলেন, অথচ আজ 2 দিন হলো আপনি কারো কল ধরছেন না। সবার খুব চিন্তা হচ্ছিল। আম্মু তো রীতিমতো হয়রান হয়ে গিয়েছিলেন, আমাকে বারবার করে বলছিলেন যেন আপনাকে মেসেজ দিয়ে রাখি। ও আচ্ছা। আবারও একই রকম জবাব। লোকটা কি এসবের বাইরে আর কোনো কথা বলতে পারে না? অথচ বিয়ের পূর্বের কিছুদিন কথাবার্তা শুনে মনে হতো যেন মুখে মধু ঝরে, অথচ এখন 10টা কথা বললে একটা জবাবও ঠিক মতো আসে না। আকসা রীতিমতো উদ্গ্রীব, পাগল হয়ে যাচ্ছে। এমন আচরণ কেন করা হচ্ছে ওর সাথে? এমন না যে আকসাকে কখনো একটা কটু কথা বলেছে বা ওর সাথে বাজে আচরণ করেছে, কখনো ওকে অপমানও করেনি। তবু আকসা মেজবার এই নির্লিপ্ত আচরণে ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আকসা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো। আপনি কি খুব বেশি ব্যস্ত মেজবা? নোপ, তাহলে এমন ব্যস্ততা কেন দেখাচ্ছেন? আমি এমনই। আমি শুধুমাত্র আম্মুর জন্যই মেসেজ করেছিলাম আপনাকে। উনি টেনশন করেছিলেন, অথচ আপনার কোনো প্রতিক্রিয়াই নেই। একটা কথা বলো তো আকসা। এতক্ষণে এতগুলো দিন পর মেজবা আকসার নামটা উচ্চারণ করলো। আকসার মন ক্রমাগত অস্থির হয়ে চলেছে। ও নিজের নামটা মেজবার মুখে শুনে একটু নড়ে চড়ে বসে বলল, জি। এবার মামনির জন্য না হয় বুঝলাম, তবে সবসময় তুমি ওকে মেসেজ করো কেন? মানুষ যে ডিস্টার্ব ফিল করতে পারে এটা তো বোঝা উচিত। আকসা হতভম্ব হলো। ডিস্টার্ব? ও মেজবাকে ডিস্টার্ব করে? আকসার হৃদয় বিবর্ণ হয়ে যাচ্ছে। এত ঠান্ডা মাথায় ভদ্রভাবে যে কেউ অপমান করতে পারে সেটার ধারণা ছিল না আকসার। ওর গলা ব্যথা করছে, চোখ জ্বালা পোড়া করছে। আকসার নিজেকে যথেষ্ট সামলে নিয়ে ফ্যাকাশে মুখে জবাব দিল, আর করবো না ডিস্টার্ব। ওকে। আকসা হঠাৎ কি মনে করে যেন পুনরায় বলল, শেষ একটা কথা বলি মেজবা। ইয়া, বলো। আপনি কি একা থাকার প্ল্যানিং করেছেন? মানে আপনি একা থাকতে চাইছেন? ইজ দিস এনি অফ ইয়ার কনসার্নস? করা জবাবটা পেয়েও আকসা থামলো না। ও আরো শক্ত হয়ে জিজ্ঞাসা করলো, শেষবার তো, আর ডিস্টার্ব করবো না, বলুন আগে। এবার ওপাশ থেকে ছোট করে জবাবে এলো। ইয়া। আকসার মনে যা চলছে সেটা শুধুই ও ভালো জানে। ও ঠোঁট টিপে হাসি আটকে লিখলো, আপনি তো মানুষ, তাই না? তাহলে আপনি সারা জীবন একা কি করে থাকবেন? আপনার ইচ্ছে করবে না? মানে? মেজবা বোধহয় ইতিমধ্যে ফোনের ওপাশ থেকে ভ্রু কুঁচকে ফেলেছে। আকসা কল্পনা করে মৃদু হাসলো, আবারও বলল, মানে বলছিলাম, প্রত্যেক মানুষেরই তো স্বাভাবিক জৈবিক চাহিদা থাকে, আপনারও নিশ্চয়ই আছে। তাহলে বউ ছাড়া থাকবেন কি করে আপনি একা? আপনার চাহিদা নেই কোনো? আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আকসা বোধহয় জানতো এমন জবাবই আসবে। ও মুহূর্তের মধ্যে টাইপিং করলো। তাহলে কি আপনি গে? মেসেজটা সিন হলো। নীল টিক চিহ্ন ওঠা মাত্রই আকসা তড়িৎ গতিতে ডান পাশের অপরের 3 ডটে ক্লিক করে মেজবাকে ব্লক করে দিল। যাক বাবা, অবশেষে শান্তি পাওয়া গেল। এত ঠান্ডা মাথায় করা অপমানের বিপরীতে সামান্য কিছু তো ফিরিয়ে দেওয়াই যায়। মেজবা ইফতেকারকে খুব ভালো করেই চেনে আকসা। এই সামান্য কথাও যে তার মন মস্তিষ্ক কিভাবে দিনের পর দিন জ্বলে পুড়ে ছারখার হতে থাকবে সেটাও এই মুহূর্তে ও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। মৃদু হাসলো আকসা। এতক্ষণ জ্বলতে থাকা হৃদয় শান্ত হয়েছে ওর। মেজবার সাথে আর কখনো কথা হবে না ওর। তবে এটুকু ওকে যে প্রশান্তি দিবে তার সাথে কয়েক জনম কথা না বলার যেই যন্ত্রণা, সেটার পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। আকসার আর কিছুই যায় আসবে না। ও মিনিট 15 ঘরের মধ্যে আনন্দে নাচানাচি করে এরপর বাইরে বের হলো। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখলো সবাই খুব সিরিয়াস হয়ে কি যেন বলাবলি করছে। আকসা প্রথমে বুঝতে পারলো না কি কথা হচ্ছে। হঠাৎ মিহি উঠে এসে ওকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাইয়া বাসায় ফিরেছে ভাবি, আগামী সপ্তাহে ফিরেছে। মিহি খুশিতে একটা চিৎকার দিল। এদিকে প্রথম মস্তিষ্কে ঢুকাতে না পারলেও কিছু মুহূর্ত পরে উপলব্ধি করতে আকসা চমকে উঠল। মেজবা ফিরছে মানে? তাও আগামী সপ্তাহে? দুপুরের পর থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে। আত্মীয় স্বজনেরা মোটামুটি সবাই এসেছেন। মেজবার ফুপুরা কাছাকাছি থাকেন বিধে তারা আগেই চলে এসেছেন। মামাদের দাওয়াত দেওয়া হয়েছে। ছোট মামারা রওনা দিয়েছেন সকালে। গতকাল রাতে মেজবা তার আব্বুকে কল করে জানিয়েছে সে আজ রাজশাহীতে ফিরছে। ভোরে বাসে উঠবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মেজবার মামুনিতেও ছেলে ফেরার আনন্দে আত্মহারা প্রায়। সেই রাত থেকে রান্নাবান্নার আয়োজন শুরু করেছেন তিনি। রাতে সেমাই রেঁধে ফ্রিজে উঠিয়ে রেখেছেন। ছেলে ফিরলেই তাকে খেতে দেবেন।
ছেলেটা তার মোটেও মিষ্টি খেতে পারে না, তাই তার জন্য আলাদাভাবে মিষ্টি ছাড়া সেমাই রেঁধেছেন। আকসা সকাল থেকে ঘরের মধ্যে পায়চারি করছে। এসব থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে সেটাই ভাবছে। রীতিমতো বিরক্ত। একজন ফিরছে, তাতে এত আয়োজনের কি আছে? এমন তো না যে 10 বছর পরে বিদেশ বিভু ইয়ে থেকে ফিরে আসছে। মাত্র দিন 15 কেটেছে তার এখান থেকে যাওয়ার। অবশ্যই সব আদিক্ষেতা মেনে নিতেই হবে, কারণ মেজবা তার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে এবং এই বাড়ির বড় ছেলে। পারলে সবাই তাকে মাথায় তুলে রাখে। আকসা একবার ভাবলো ও আজ বাপের বাড়ি চলে যাবে কোনো অজুহাত দিয়ে, তবে পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো এমন সময় এই কাজটা শোভজন হবে না। ওর শাশুড়ি সামনাসামনি কিছু না বললেও নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন। এতদিন পর তার ছেলে বাড়িতে ফিরছে, এই সময় তিনি অবশ্যই চাইবেন না তার বৌমা বাপের বাড়ি চলে যাক। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় এবং শাশুড়ি তাদের ভেতরকার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারে। এই আশঙ্কায় আকসা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনাটা বাদ দিল। তখন বেলা পেরিয়ে গেছে, ধরণীতে সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই। আকসা পড়ার টেবিলে বসে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে রাখছিল। তখনই জেমি আপু বাবুকে নিয়ে আকসার ঘরে এলেন। জেমি আপুকে দেখে আকসা চটজলদি বইপত্র বন্ধ করে এসে আপুকে বিছানায় বসার জায়গা করে দিল। জেমি আপুকে বেশ সম্মান করে আকসা। আপু খুব চুপচাপ স্বভাবের মানুষ, একমাত্র মেজবার সাথেই মন খোলা তিনি। মেজবাও তেমনই চুপচাপ স্বভাবের হলেও আপুর মধ্যে কি যেন একটা আছে, এক অলৌকিক শক্তি যা তার দিকে আকর্ষিত করে সবাইকে। এজন্য সবাই তাকে বড্ড পছন্দ করে, বড়রা ভীষণ স্নেহ করে আর ছোটরা সম্মান করে। আকসাও তার ব্যতিক্রম নয়। জেমিয়াপুর কোল থেকে আয়ানকে নিয়ে ওর সাথে খেলতে ব্যস্ত হলো আকসা। উঠে গিয়ে নিজের ভার্সিটির ব্যাগ থেকে আয়ানের জন্য এনে রাখা চকলেটগুলো বের করে ওর হাতে দিল। আয়ান চকলেট পেয়ে খুশি হয়ে আকসার গালে একটানা কতগুলো চুমু খেয়ে আধো আধো গলায় বলল, লাবু মামি, তুমি খুব ভালো মামি। আকসা মৃদু হাসলো। জেমি আপুর দিকে চোখ পড়তে দেখলো আপু ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, যেন আকসাকে দেখে গভীরভাবে কিছু ভাবছেন তিনি। আকসা একটু ইতস্তত বোধ করলো। হঠাৎই জেমি আপু বলে উঠলেন, ভাইয়ের সাথে তোমার কথা হয় আকসা? হঠাৎ এমন প্রশ্ন আকসা বিচলিত হলো। মেজবার সাথে তো ওর কথা হয় না। জেমি আপুকে কি জবাব দেবেন এখন? তাহলে কি মিথ্যা বলবে নাকি সত্যিটাই বলে দিবে? আবার সত্যি কথা বললে যদি পাঁচ কান করে কথাটা ছড়াছড়ি হয়ে যায় তখন তো আরেক ঝামেলা। যে মানে আপু, আকসা আমতা আমতা করতে লাগলো। জেমি আপু আচানক ওকে থামিয়ে দিয়ে বললেন, কথা হয় না তাই তো? আকসা মৃদু চমকালো। জেমি আপু এতটা নিশ্চিত হয়ে এ কথা কিভাবে বললেন? অবাক হওয়ার মতোই বিষয়। ওকে আরো বেশি আশ্চর্যান্বিত করে জেমি আপু বললেন, জানতাম এমনটাই হবে। একটু বুঝে চলো আকসা, ভাই কষ্ট পাবে। এমন কোনো কাজ কখনো করো না। এমনিতে আমার ভাইটা কেমন জানো তো, ও সহজে কারোর উপর রাগ করে না। তবে একবার যদি কারোর দ্বারা আঘাত পায় তবে দ্বিতীয়বার তার মুখোমুখি ঘুরেও দাঁড়ায় না। সেটা ভালোবাসার বিষয় হলেও না। আমার ভাইও, ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। ওকে আমার চাইতে ভালো আর কেউ চেনে না। একবার কেউ ওর আত্মসম্মানে আঘাত করলে সে মানুষটাকেও আর কোনোদিন মনে জায়গা দিতে পারে না। তার থেকে বরাবরই দূরত্ব বজায় রেখে চলে। তাই তোমাকে সাবধান করছি আকসা, একটু বুঝে শুনে চলো। এমনিতে তুমি যা করেছিলে। আকসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল জেমি আপুর দিকে। আপুর মুখে এমন সতর্কবাণী আকসা কিছুটা বুঝেছিল আপু হয়তো কিছু জানে, তবে আজ তার কথায় মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আকসা কিছু বলতেই যাচ্ছিল, তবে জেমি আপু কথা বাড়ালেন না। বসা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আকসাকে উদ্দেশ্য করে বললেন, আয়ানকে একটু দেখে রেখো, বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো। ওকে ওখানে নেওয়া যাবে না। আমি রান্নাঘরে মামিদের একটু হেল্প করে আসি। আর হ্যাঁ, ভাই তো ঘন্টা খানিকের মধ্যেই চলে আসবে, কল দিয়েছিল আমাকে। অন দ্য ওয়েতে আছে। তুমি ঘরটা একটু পরিপাটি করে রেখো। ভাই আবার অগোছালো কোনো কিছু পছন্দ করে না। আর তুমি কামিজ পাল্টে পারলে একটা শাড়ি পরে নিও, কেমন? আসি আমি। জেমি আপু বাইরে চলে গেলেন। আকসা একটা গাঢ় দীর্ঘশ্বাস ছাড়লো। তার মানে জেমি আপু সব জানেন। সবটাই কবে থেকে জানেন? হয়তো সেই শুরু থেকেই, কারণ আকসা এতদিনে একথা খুব ভালোভাবে বুঝে গেছে যে মেজবা এবং জেমি আপু আপন ভাই বোনের মতো, বেস্ট ফ্রেন্ড বলা চলে তাদের। মেজবা জেমি আপুকে সব কথা শেয়ার করেন, যখন যা ঘটে সবকিছু। জেমি আপু আকসাকে কেমনভাবে দেখেন কে জানে। আকসা ভেবেই চরম অস্বস্তিতে পড়ল। ওর পড়ার টেবিলের উপর রাখা কিউব আর স্ট্রেস বলটা এনে আয়নবাবুর হাতে ধরিয়ে দিয়ে ঘরটা পুরোদমে পরিপাটি করে গুছিয়ে ফেললো। ওর কানে একটা কথাই বারবার বাজছে, আমার ভাই অগোছালো কোনো কিছু পছন্দ করে না। সবকিছু পরিপাটি করে গোছানো হলেও আকসা শাড়ি পরল না। পরনের যেই পোশাকটা ছিল সেটা পাল্টেও ফেললো না। খোলা চুলগুলো শুধু বেনি করে সামনের দিকে বুকের একপাশে ফেলে রাখলো।
আয়ানকে জেমিয়াপুর কাছে দিয়ে সবে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে বসেছে আকসা। তখনই রিমু বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো। ওর চেঁচামেচিতে কানের 12টা বেজে গেছে আকসার। ও কানে হাত চেপে ধরে রেখে ভ্রু কুচকে প্রশ্ন করলো, কি হয়েছে রিমু, চেঁচাচ্ছ কেন? ভাইয়া ভাইয়া এসেছে? রিমু হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। আকসা চরম বিরক্ত হয়ে বলল, তাতে আমি কি করব? এত এক্সাইটেড হওয়ার কি আছে? রিমু আকসার বিরক্তিটা ধরতে পারল না, পুনরায় বলল, তাহসিন ভাইয়াকে আনতে গেছে বাইরে। ভাইয়ার হাতে অনেকগুলো লাগেজ আর ব্যাডিং, তো ওই যে আসছে মনে হয়। নিচতলায় গেটের কাছ থেকে তাহসিনের আনন্দে করা চিৎকার চেঁচামেচির শব্দ শুনে রিমু সেদিকে ইঙ্গিত করে আকসাকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। ব্যালকনির সোজাসুজি গেট। ব্যালকনি থেকে সোজা নিচের দিকে তাকাতে আকসা দেখতে পেল মেজবা তাহসিনের সাথে দাঁড়িয়ে আছে। মেজবার হাতে কোনো ব্যাগ নেই, শুধুমাত্র সানগ্লাসটা। তাহসিনের হাতে সব লাগেজ আর ব্যাগ। রিমু আকসাকে ওখানে রেখেই বাইরে দৌড় দিল। আকসা ভেবে পায় না এই লোকের বাসায় ফেরা উপলক্ষে সবাই এত বেশি খুশি হয় কেন। মনে হয় যেন ঈদে চাঁদ উঠেছে আকাশে। আকসার তো কোনো আনন্দই হচ্ছে না, বরং মনে মনে উল্টো আরো আতঙ্কিত হচ্ছে ও। তাহসিন লাগেজগুলো নিয়ে আগে গেটের ভেতর ঢুকে কেচি গেট খুলে বাসার ভেতর চলে আসলো। মেজবা হাঁটছিল পেছনে, হঠাৎ দাঁড়িয়ে গেল। আকসা ভালোভাবে তাকিয়ে দেখলো মেজবার ফোনটা পকেট থেকে বের করে কানে ধরেছে। কারো কল এসেছে বোধহয়। আকসার মাথায় হঠাৎ একটা কুকাজ করার বুদ্ধি আসলো। যেই কথা সেই কাজ। ও দ্রুত ব্যালকনি ছেড়ে ঘরের ভেতরে যে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আকসা যখন বেরিয়ে আসলো তখন ওর হাতে একটা নীল রঙের মগ। এই মগ গোসলের কাজে ব্যবহৃত হয়। মগ ভর্তি পানি টইটুম্বর। আকসা ব্যালকনিতে এসে দাঁড়ালো। মেজবা তখনও ফোনে কথা বলায় ব্যস্ত। আকসা 2 মিনিট অপেক্ষা করলো। মেজবা কথা শেষ করে ফোনটা কান থেকে নামাতেই তৎক্ষণাৎ ও মগ ভর্তি পানি সোজা নিচের দিকে ঢেলে দিল। সম্পূর্ণ পানিটুকু গিয়ে মেজবার মাথা ছাড়িয়ে গায়ের উপর পড়ল। মেজবার পরনে অফ হোয়াইট টি শার্ট আর সম্পূর্ণ ভিজে গেল, সাথে প্যান্টও। আকসা ক্রুড় হেসে বিড়বিড় করে বলল, স্বাগতম জনাব মেজবা ইফতেখার। চোখের পলকে আকসা সেখান থেকে দৌড়ে সরে গেল। মেজবা আকস্মিক এমন ঘটনায় কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়েছিল। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়েও পানি পড়ার উৎস খোঁজার জন্য উপরে তাকাতে নিজের ব্যালকনির দিকে চোখ গেল ওর। পানিটা ওখান থেকে ফেলা হয়েছে। এছাড়া বাসার আর কোনো ঘরের ব্যালকনি গেটের মুখোমুখি নয়। মেজবার একটু বুঝতে কিঞ্চিত অসুবিধাও হলো না। ও একদম শান্ত রইল। গটগট পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আকসা তাদের ঘরে নেই। মিহি আর রিমুর একটাই ঘর। সেই ঘরে এসে অনেকক্ষণ যাবৎ ঘাপটি মেরে বসে আছে ও। শুনেছে মেজবা এসেই আগে নিজের ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে এসে ড্রয়িং রুমে বসেছে। তার নাকি সম্পূর্ণ শরীর ভেজা ছিল। সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে ভিজে গিয়েছে, তবে মেজবা কাউকে কিছুই বলেনি। এই নিয়ে মিহি আর রিমু ওর সামনে কিছুক্ষণ আলোচনা করলো। আকসা ঠোঁট চেপে হাসছিল ওদের কথাবার্তা শুনে। আকসাকে বাইরে ডাকা হয়েছে একবার, তবে ও মাথা ব্যথার দোহাই দিয়ে এই ঘরেই রয়ে গেছে রাত 8টা অবধি। ও এই ঘরে একা নিশ্চিন্তেই বসে ফোন স্ক্রল করতে লাগলো। হঠাৎ রিমু বাইরে থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি জলদি ঘরে যাও, ভাইয়া তোমাকে জরুরি তলব করছে। মেজবা ডেকেছে, এখনই ওই ঘরে যেতে হবে। আকসার বুকে কম্পন সৃষ্টি হলো। অজানা আশঙ্কায় শরীর পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো। আজ মেজবা বোধহয় ওকে ব্যালকনি থেকেই ছুঁড়ে ফেলবে। আকসা 5 মিনিট যাবৎ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেজবা ওকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি এখনো। আকসা 5 মিনিট যাবৎ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেজবা ওকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি এখনো। ঘরের বাইরে থেকে ভেতরে মেজবাকে ড্রয়ারে নিজের জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখতে দেখে আর প্রবেশ করেনি। বাইরে থেকে দরজায় কড়া নেড়েছে, তবে মেজবা এখন অব্দি ওকে ভেতরে প্রবেশের কথা কিছু বলেনি। আকসা বরাবরই ধৈর্য কম। 5 মিনিট ওর কাছে কালক্ষেপণের অনেকটা সময়। এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওর পায়ে ঝিম ধরে গেছে। আকসা ফোন স্ক্রল করে সময় কাটাতে লাগলো। নিউজ ফিডে ঢুকে সবে একটা রিলস দেখতে ব্যস্ত হয়েছে। তখনই ঘরের ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো, ভেতরে আসো। কথাটা শোনা মাত্রই আকসার বিলম্ব না করে চটজলদি ভেতরে প্রবেশ করলো। সর্বপ্রথম ও চোখ বিছানার দিকে গেল। লাগেজটা বিছানার উপর হাট করে মেলে রাখা। মেজবা কিসব ইংরেজি বই পড়ে, সেগুলো বিছানার উপরেই রাখা। মেজবা ঘরে একটা মাঝারি আকৃতির বুকশেলফ আছে, সেখানেই বইগুলো অবস্থান করে সর্বদা। ইংরেজি প্রতি বরাবরই অনীহা থাকায় আকসা কখনো বইগুলো ছুঁয়েও দেখেনি। মেজবা বোধহয় বাসায় ফিরেই নিজের ঘরের সব জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়েছে। ঘরটা দেখে আপাতত সেরকমই মনে হচ্ছে আকসার। বেশ পরিপাটি লাগছে। মেজবা বইপত্র সব একত্র করতে ব্যস্ত। আকসা ওর পেছনে মিনিট খানেক যাবৎ দাঁড়িয়ে আছে, তবুও যেন মেজবা ওকে তোয়াক্কা করছে না। উপেক্ষায় শেষমেশ অধৈর্য হয়ে আকসায় উৎকণ্ঠার সহিত বলে উঠল, ডেকেছেন? না ডাকলে তোমার এখানে উপস্থিত থাকার কথা।
আকসার প্রশ্নের বিপরীতে পেছনে ঘুরে মেজবা পাল্টা প্রশ্নটা করলো। সূক্ষ্মভাবে অপমান ক্ষণিকের জন্য আকসা হজম করে নিল। মেজবা লাগেজের বাকি জামা কাপড় ড্রয়ারে রাখতে রাখতে আকসাকে উদ্দেশ্য করে বলল, 8:30 বাজে এখন, 9টার মধ্যে রেডি হবে। 1 মিনিটও লেট হয় না যেন। শেষোক্ত কথাতে একটু সতর্ক বাণী শোনা গেল। আকসা জিজ্ঞাসা করতে গেল, কিন্তু এখন রেডি হব কেন? কোথায় যাব এত রাতে? কিন্তু মেজবা ওর প্রশ্ন শুনেও শুনল না। শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকসা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। কি হচ্ছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন হুটহাট তৈরি হবেই বা কেন? আকসা উদ্বিগ্নভাবে দ্বিধাগ্রস্ত হয়ে ঘরের বাইরে বের হলো। ড্রয়িং রুমে বাচ্চা কাচ্চা সবাই বসে হই হট্টগোল করছে। বাড়ির অধিকাংশ পুরুষেরা বাইরে, মহিলারা রান্নাঘরে রান্না করতে এবং গল্পগুজবে ব্যস্ত। আকসা ড্রয়িং রুমে টিভি কেবিনটার একপাশে দাঁড়িয়ে নখ কামড়াতে লাগলো। তখনই কোথা থেকে ছোট চাচি ছুটে এসে খপ করে আকসার হাত ধরলেন। অস্থিরভাবে বললেন, তুমি এখানে মা? তোমাকে আরও সারা বাড়ি খুঁজছি আমি, চলো আমার সাথে। ছোট চাচি আকসাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। আকসা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে চাচি? ছোট চাচি ওকে তার নিজের ঘরে নিয়ে এসে আলমারি খুলে জামা কাপড় ঘাটাঘাটি করতে করতে জবাব দিলেন, আজ তোমাদের মেজবার এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত আছে। ছেলেটার নাম রিফাত। মেজবার আসার খবর শুনেই নাকি ছেলেটা তার বউকে নিয়ে তোমাদের জন্য রাতের খাবার আর বারবিকিউ পার্টির আয়োজন করেছে। আরও কারা জানি থাকবে। মেজবাকে ফোন করেছে কিছুক্ষণ আগে। মেজবা প্রথমে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছিল, কিন্তু ছেলেটা একা হাতে সব কষ্ট করে করেছে বলে পরে মেজবা কল করে জানালো যাবে সেখানে, না গেলে আবার মন্দ দেখায়। রিফাত বলেছে অবশ্যই যেন তোমাকে নিয়ে যায় মেজবা। ওদের বাসা একটু দূরে তো, মফস্বলের ওদিকে, যেতে অনেকটা সময় লাগবে। তাই মেজবা তাড়াহুড়ো করছে। আমাকে বলল তোমাকে যেন জলদি তৈরি করিয়ে দিই। শাড়ি টাড়ি পরে একটু বউয়ের মতো সেজে যেও। নতুন বিয়ে হয়েছে তো তোমাদের, মেজবার পরিচিতিজনদের বাসায় যাচ্ছ। দেখে যেন বোঝা যায় তুমি নতুন বউ, বুঝলে? নাও এই শাড়িটা পরো এখন, আমার শাড়ি এটা। তোমার চাচা একবার টাঙ্গাইলে গিয়ে নিয়ে এসেছিলেন, অনেক যত্ন করে তুলে রেখেছিলাম। তুমি পরলে আমি খুব খুশি হব। একটা গাঢ় বেগুনি রঙের কাতান বেনারসি শাড়ি আকসার হাতে ধরিয়ে দিলেন ছোট চাচি। শাড়িটা ভীষণ সুন্দর। আকসার শাড়ির প্রতি অবসেশনটা বরাবরই অনেক বেশি। শাড়ি সংগ্রহের প্রতিও বড্ড ঝোঁক আছে ওর। একবার শপিং মলে ঠিক এরকম রঙের প্রায় কাছাকাছি নকশার একটা শাড়ি দেখেছিল, তবে সেদিন ওর আম্মু তাড়া থাকায় আর কেনা হয়নি। সেই আফসোস আকসার আজও মেটেনি। তবে এই শাড়িটা হাতে পেয়ে মনে মনে বড্ড আনন্দিত হলো। শাড়িটা হাতে নিয়ে বুলিয়ে দেখতে লাগলো। ছোট চাচি ওকে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আকসা দ্রুত চাচিদের ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে গেল। দেখলা মেজবা ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়েছে, ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আকসা এফাকে দ্রুত পেটিকোট আর ব্লাউজ বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জি ভাইয়া, আমি আর আমার ওয়াইফ আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি কথার খেলাপ করি না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি শিওর আসছি। এই ধরেন আনুমানিক 9:30 বেজে যাবে। আচ্ছা আচ্ছা, ভাবিকে বেশি কষ্ট দিয়েন না, সিম্পলি কিছু করলেই হবে। রাখছি তাহলে এখন। রিফাত ভাইয়ার সাথে কথা বলা শেষ করে মেজবা ফোনটা রেখে ব্যালকনি থেকে ঘরে প্রবেশ করতে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। আকসা ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি নিয়ে আতিপাতি করছে। মেজবার হাতে থাকা ফোনটা আরও বেশি শক্তভাবে মুঠোবন্দি হলো। আকসা শাড়ি খুব ভালোভাবে পরতে পারে, এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরিচিত মেয়েদের পরিয়েও দিয়েছে বহুবার। তবে এই শাড়িটা তুলনামূলকভাবে যথেষ্ট বড়, এজন্য আকসার একা হাতে সবটা সামলাতে একটু কষ্ট হচ্ছে। কেউ এসে যদি আঁচলটাও মিনিট কয়েকের জন্য ধরে রাখতো তবে ওর জন্য একটু সুবিধা হতো। মেজবাকে দেখে আকসা তড়িৎ গতিতে ব্লাউজের খোলা পিঠের উপর সামনে চুলগুলো টেনে ছড়িয়ে দিল যাতে পিঠ দেখা না যায়। আকসা ভাবলো এখনই মেজবা এসে ওকে বলবে, শাড়ি পরতে আমি হেল্প করি তোমাকে। আকসা তখন নিজের খোলা চুলগুলো মেজবার মুখের উপর ঝাপটা মেরে খুব ভাব নিয়ে জবাব দেবে, না, আমার কারো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। আকসা অপেক্ষা করতে লাগলো কখন মেজবা এগিয়ে এসে কথা বলবে এবং বিপরীতেও কড়া জবাবটা দেবে। তবে এমন কিছুই ঘটল না। মেজবা মিনিট খানেকের মতো দাঁড়িয়ে থেকে এরপর গটগট করে পায়ে হেঁটে পাশ কাটিয়ে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঘরের বাইরে চলে গেল। আকসা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল শাড়ির আঁচল হাতে নিয়ে। মেজবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে গেটের সামনে। আকসাকে একবার রিমুকে দিয়ে ডাকতে পাঠিয়েছে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপরে এমে আরও বেশি দেরি করছে। মেজবা বারবার হাত ঘড়িতে সময় দেখছে, সহজে অধৈর্য হয় নাও। তবে এদিকে রিফাত ভাইয়া কল দিচ্ছেন বারবার, এজন্যই মেজবা আকসার দেরি করাতে বিরক্ত হচ্ছে বেশ। ও মুখ উঠিয়ে সামনে তাকাতেই দেখলো কেচি গেট খুলে বের হচ্ছে আকসা। মেজবার ভ্রু
স্বয়ংক্রিয়ভাবে কুঁচকে গেল। আকসার পরনে বেগুনি রঙা শাড়ি, কানে আর গলায় স্বর্ণের দুল এবং গহনা, নাকে ছোট্ট একটা ডাল আকৃতির নাকফুল, হাতে দুটো চিকন বালা, পায়ে সেমি হিল। মেজবা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। আকসা দ্রুত তাড়াহুড়ো করে হেঁটে এগিয়ে এসে বলল, চলে। ওঠো। মেজবার গম্ভীর কণ্ঠস্বর শুনে আকসা ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, উঠবো মানে? বাইকে ওঠো। বাইকে? কেন? তো কি আমার মাথায় উঠতে চাচ্ছ? আকসা হতভম্ব হলো, আমতা আমতা করে বলল, আমি বাইকে উঠি না কখনো, এমনকি ভাইয়ার বাইকে উঠি না, ভয় লাগে আমার। গাড়িতে চলুন না প্লিজ। আচ্ছা চালাবো, উঠে বসো। মেজবা বাইকে উঠে বসে শান্ত স্বরে কথাটা বলতেই আকসা এবার কিছুটা ভরসা পেল। হাতের আড়ং থেকে সপ্তাহ 2 আগে কেনা নতুন পার্সে ফোনটা রেখে উঠে বসলো বাইকে। আকসা উঠতেই মেজবা বাইক স্টার্ট দিল। আকসার মাথা ঘুরছে, সামনের দিকে ভয়ে তাকাতে পারছে না। বাইকের স্পিড এতটা বেশি, রীতিমতো ভয় হচ্ছে আকসার। এটা বড় রাস্তা, 2 ভাগের সমান রাস্তাটা এদিকে এসে প্রায় 1 ভাগ হয়ে গেছে। মেজবা বাইকে উঠার আগে ওকে বলেছিল আস্তে চালাবে, অথচ এখন এতটা জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে সামনে গিয়ে বোধহয় আছড়ে পড়বে বাইকটা। অথচ দুপাশ দিয়ে বড় বড় বাস, ট্রাক যাচ্ছে। রাস্তার পাশে সারি সারি গাছপালা, ঢালুতে ধানক্ষেত, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এবার মেজবা বোধহয় সর্বোচ্চ স্পিডে বাইক চালাচ্ছে। আকসার চুল বাতাসে উঠছে অনবরত। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে রেখেছিল আকসা। এবার ওর বুক ধকধক করে কেঁপে উঠল। দ্রুত মেজবার বুকে 2 হাত জড়িয়ে ধরে রেখে জোর গলায় অস্থিরভাবে প্রশ্ন করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।